একটা ছোট্ট গ্রাম। সকালের কুয়াশা ঘিরে রেখেছে সবকিছু। এক কোণে একটা পুরনো চায়ের হোটেল। হোটেলের মালিক মোড়ল মশাই। গরম চা আর ঝাঝালো স্বভাব, এই দুইতেই সবাই তাকে চেনে। ঠিক তখনই হোটেলের সামনে দাঁড়িয়ে পড়ে একজন লোক। সালাম। মোড়ল মশাই, একটু কথা বলতে পারি? খুব দরকার ছিল। কাজের সময় তোরা কেন যে বিরক্ত করিস? এখন হোটেলে কত কাস্টমার, কি বলবি বল? মোড়ল মশাই, আমি কাজ যাই, ছোটখাটো কিছু দিলেও হবে। স্ত্রী অসুস্থ, ঘরে খাবারও নেই। তোকে কাজ দেব, যা এই 200 টাকা নে, চাল কিনে খেয়ে বাঁচ। আমি ভিক্ষে নিতে আসিনি মোড়ল মশাই, আমি কাজ যাই, দান নয়। তোদের মতো গরিব লোকের কাজ করে কি হবে? দিনকে দিন ঝামেলা বাড়ায় শুধু। সালাম মাথা নিচু করে বেরিয়ে যায়। তার চোখে অশ্রু, কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি। নিজের আত্মসম্মান রক্ষা করেই সে ফিরে যায়। হয়তো আজ নয়, কিন্তু একদিন আমি নিজেই নিজের পথ তৈরি করব। এভাবেই শুরু হয় সালামের কঠিন পথ চলা। অপমানের মাঝে এক সৎ হৃদয়ের জেদ। সালাম অপমান সয়ে ফিরে আসে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে। দরজার সামনে বসে আছে তার স্ত্রী শারমিন। চেহারায় ক্লান্তি, কাশির দমক গলায়। তবুও সালামকে দেখে মুখে একটুখানি হাসি ফোটে। চা দিতে পারিনি গো, চিনি শেষ হয়ে গেছে। কোথাও কিছু হলো? হ্যাঁ, গিয়েছিলাম মোড়লের কাছে কাজ চাইতে, কিন্তু উনি শুধু 200 টাকা দিতে চাইলেন, দান নিতে পারলাম না। আমি তো জানতাম তুমি পারবে না। তুমি তো সালাম, আমার সাহসী স্বামী। তোমার ওষুধ, তোমার শরীর, আমি কিছুই করতে পারছি না। এই নাও, এই আমার শেষ স্মৃতি, মায়ের দেওয়া বালা, বেঁচে দাও। ওষুধ আর একটু চাল আনো। না শারমিন, এটা তুমি বেচতে পারো না, এটাই তোমার শেষ স্মৃতি। তুমি তো আছো, আমার আসল সম্পদ তো তুমি। এটা কেবল সোনা নয়, এখন এটা ভাত, ওষুধ আর বেঁচে থাকার আশা গো। সালাম চোখে জল নিয়ে স্ত্রীর হাত থেকে বালা নেয়। বাইরে যায় দোকানে। খুব সুন্দর বালা, দামি। ঠিক আছে ভাই, ভালো দাম দিলাম। বিকেল নামছে ধীরে ধীরে। গ্রামের দোকানে গিয়ে বালা বিক্রি করে কিছু চাল ডাল আর ওষুধ কিনে আনে। এই জিনিস তো চিরদিনের জন্য হারিয়ে গেল, শুধু আমার ব্যর্থতার কারণে। সন্ধ্যায় সে ঘরে ফিরে আসে। শারমিন চুপচাপ ওষুধ খায়, চোখে স্বস্তি আর বিশ্বাস। সালাম কিছু একটা করে ফেলবেই। একদিন আমরা এই দিনটার কথা মনে করে হাসবো। আমি লড়াই করব শারমিন, মরে গেলেও মাথা নিচু করব না। পরদিন সকালে সালাম রওনা হয় তার পুরনো বন্ধু সাইফুলের বাড়ির দিকে। অনেক বছর আগের বন্ধু, একসাথে স্কুলে পড়তো। এখন সাইফুল বাজারে একটা ছোট্ট কাপড়ের দোকান চালায়। সাইফুল, চিনতে পারলি? সালাম, আরে এতদিন পর। আয় আয় ভাই, বস বস। বসার সময় এখন নেই, তোর কাছে একটা কাজে এসেছি। বল ভাই, আমার পক্ষে যা পারি করব। কোনো দান নয়, শুধু তোর দোকানে ছোটখাটো কাজ থাকলে বল, দোকান গোছানো, হিসেব লেখা, যেটা হবে। সালাম, তোর মতো সৎ লোক আমি খুব কম দেখেছি। তুই যদি চাইতি টাকা আমি সঙ্গে সঙ্গে দিতাম, কিন্তু দোকানে লোক রাখা সম্ভব না এখন, আমিও কষ্টে চলেছি। ঠিক আছে, আমি বুঝি। সাইফুল, আমার মনের কথা বলি, আমরা যাদের বন্ধু ভাবি, দুঃসময় তারা পাশে না থাকলে খুব কষ্ট হয়। ভাই, তোকে অপমান করছি না, তুই আমার ভাই, তোর জন্য আমি চেষ্টা করব। তুই শুধু বল খাবার দরকার, ওষুধ দরকার, আমি আনিয়ে দিই। না ভাই, আমি সাহায্য নয়, আমি রুজি চাই।
সালাম আবারও ব্যর্থ হয়ে ফিরে আসে। এইবার মুখে কষ্ট নেই, চোখে সিদ্ধান্তের দীপ্তি। সে বুঝে গেছে এই সমাজে গরিব মানুষের কান্নার কোনো দাম নেই, কিন্তু ভয় দেখালে সবাই কাঁপে। তাহলে এবার অন্য পথ, অন্য রকম রূপে ফিরতে হবে। গ্রামের চারপাশে তখনও সকাল ঠিকমতো নামে না। হঠাৎ একদিন গ্রামে গুজব ছড়িয়ে পড়ে এক তান্ত্রিক সন্ন্যাসী এসেছেন পাশের বনের ভেতর থেকে। রুদ্রাক্ষমালা, গলায় ছাই, গভীর চোখ, সে যেন অদ্ভুত এক শক্তির প্রতিচ্ছবি। কেউ জানে না সে কে, কেউ জানে না সে সালাম। ভাই শুনেছিস, এক তান্ত্রিক নাকি বলেছে আমাদের গ্রামে ভয়ঙ্কর বিপদ আসছে। আমি তো বাবা আজ সকালেই গেছি, তা উনি বলেছেন ভূমিকম্পে মাটির নিচে সব নাকি টেনে নেবে, গয়না গাটি টাকা কিছুই আর থাকবে না। তান্ত্রিক আবার কি বলছে শুনি? এই গ্রামে পাপ বেড়ে গেছে, কেউ গরিবের পাশে দাঁড়ায় না, কেউ অসহায়কে সাহায্য করে না। ভূমিকম্প আসবে, যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে। তোমাদের সোনা দানা, জমির দলিল, টাকা সব এক ঘরে জমা রেখো, আমি পাহারা দেব। পাপ ধুয়ে গেলে আমি সব ফিরিয়ে দেব। গ্রামের মানুষ একে একে বিশ্বাস করতে শুরু করলো। মোড়ল মশাই প্রথমে সন্দেহ করলেও পরে ভয় পেয়ে রাজি হয়ে গেলেন। গ্রামের এক পুরনো ঘরে একে একে সবাই নিজের দামি জিনিস জমা রাখতে শুরু করলো। সেই ঘরের চাবি শুধু তান্ত্রিকের হাতে। আমার দোকানের দলিলও দিয়ে দিলাম। ঠাকুর রক্ষা করো ঠাকুর। ভয় পেও না, আমি সব দেখছি। রাত ঘনিয়ে এলো। চাঁদের আলোয় সেই ঘরের সামনে দাঁড়িয়ে থাকলো এক পাহারাদার, সালাম। কিন্তু এবার সে তান্ত্রিক নয়, এক প্রতিশোধ নেওয়া মানুষ। তোমরা যখন আমাকে ফিরিয়ে দিয়েছিলে, আমি শুধু সাহায্য চাইছিলাম। এখন তোমাদের শিক্ষা দিতে এসেছি। গ্রামের মানুষ তখন নিশ্চিন্ত। কেউ ভাবতেও পারেনি যার কথায় তারা চোখ বন্ধ করে বিশ্বাস করেছে সেই তান্ত্রিক আসলে একজন গরিব মানুষ সালাম, যাকে তারা একদিন সাহায্য না করে ফিরিয়ে দিয়েছিল। রাত তখন গভীর, চাঁদ আলো ছড়াচ্ছে গ্রামের মাঠে। হঠাৎ সেই পুরনো ঘরের সামনে দাঁড়িয়ে দরজার সামনে চুপচাপ পাহারা দিচ্ছে এক ব্যক্তি। তার মাথায় পাগড়ি, হাতে লাঠি, গলায় রুদ্রাক্ষ। সে সালাম। শারমিন, আমি কোনোদিন ভাবিনি এমন কিছু করব, কিন্তু ওদের অবহেলা, অপমান ঠেলে দিয়েছে আমাকে এই পথে। আমি শুধু কাজ চেয়েছিলাম, তারা দিল না, তাই আমি আজ এই পথ বেছে নিয়েছি। ভয় দেখে ওদের কাছ থেকে ওদের অহংকার ছিনিয়ে নেওয়ার পথ। ঘরের ভিতরে তখন গ্রামের মোড়ল, সোনা ব্যবসায়ী লালু মিলিরা নিজেদের সব সঞ্চয় জমা রেখেছে। সোনা, নগদ টাকা, জমির কাগজ সব। ভাবছে তান্ত্রিকের জপে তাদের সম্পদ রক্ষা পাবে, কিন্তু তান্ত্রিক নিজে অন্য সিদ্ধান্তে। ঘড়িতে তখন রাত 3টে। আজ আমার পালাবার রাত। এই সম্পদ নিয়ে আমি শহরে গিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করব। শারমিনকে সুস্থ করব, শুধু আমার জন্য নয়, ওর জন্য। সে ঘরের তালা খুলে একে একে সোনা, টাকা, দলিল ভরে নেয় নিজের ছোট্ট ব্যাগে। ব্যাগটা তার পুরনো ঝোলা ভর্তি করা, একটা লাল কাপড়ে সব কিছু জড়িয়ে নেয়। এরপর ধীরে ধীরে সেই পুরনো মাঠ পেরিয়ে গ্রামের বাইরে চলে যেতে থাকে। পেছন ফিরে একবার তাকায়। এই গ্রাম আমাকে কিচ্ছু দেয়নি, এখন আমি কিছু নিচ্ছি ভয়ের মুখোশে, কিন্তু কেন যেন বুকটা কেমন কালি লাগছে। সালাম হাঁটছে, চারদিক নিস্তব্ধ, পাখির ডাক নেই, ঝিঁঝি পোকার শব্দ বাতাসে। তার ব্যাগে তখন কয়েক লক্ষ টাকার সোনা গয়না আর কাগজপত্র। সে জানে এ পথ বিপদ হতে পারে, কিন্তু সে এখন আর গরিব অপমানিত সালাম নয়। সে এখন ভয়ঙ্কর এক মানুষ, যার হাতে গোটা গ্রাম নিজের ভরসা তুলে দিয়েছে। তান্ত্রিক ঠাকুর গেল কোথায়? সকাল সকাল উঠতেন না? চিৎকারে গোটা গ্রাম কাঁপে। মানুষ ছুটে আসে। কান্না, গালি আর দুঃখে তারা বুঝে যায় তারা ঠকে গেছে।
সেই তান্ত্রিক কোনো সাধু নয়, সে এক সাধারণ মানুষ যাকে তারা ফিরিয়ে দিয়েছিল একদিন, যে প্রতিশোধ নিয়ে তাদের বিশ্বাস চুরি করে গেছে। আমরা কি সত্যিই ভুল করেছিলাম? সালাম, তুমি কোথায়? সকাল পেরিয়ে গেছে, গ্রামের মানুষ কান্নার রাগে ফেটে পড়ছে। কেউ কল্পনাও করতে পারেনি এমন কিছু ঘটবে। আর ঠিক তখনই বহু দূরে ছোট্ট এক কুঁড়ে ঘরে ঢুকছে সেই মানুষ সালাম। হাতে একটা লাল কাপড় মোড়া ব্যাগ, মুখে গভীর ক্লান্তি, আর চোখে জয়ের অনুভূতি নয় বরং দ্বিধা। তুমি এত ভোরে চলে গেলে, কিছু খেয়েছো? কিছু খুঁজে পেলে? হ্যাঁ, সব পেয়েছি। একটা নতুন জীবন খুঁজে পেয়েছি। নতুন জীবন? কি বলছো তুমি? সালাম ব্যাগটা খুলে একে একে বের করে সোনা, টাকা, কাগজ। শারমিন এক ঝলক দেখেই থমকে যায়, তার মুখে বিস্ময়, চোখে আতঙ্ক। এই কি, এ কোথা থেকে এলো এসব? বলো, এসব আমাদের না। তুমি চুরি করেছো? হ্যাঁ, আমি করেছি। তারা আমাকে মানুষ মনে করেনি, অপমান করেছে। সাহায্য চেয়ে ফিরেছি বারবার। শেষে আমি এক তান্ত্রিকের ছদ্মবেশে তাদের কাছ থেকে সব নিয়ে এসেছি। তুমি তুমি আমার সালাম, যে নিজের শেষ খাবার অন্যকে দিয়ে দেয়, সে এই কাজ করলো? আমি যা করেছি তা অন্যায়, কিন্তু কি করতাম বলো? তোমার অসুখ, ঘরে খাবার নেই, বন্ধুরাও মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে তুমি আর ওদের থেকে কি আলাদা রইলে সালাম? তুমিও তো সেই মানুষই হয়ে গেলে যারা নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে। আমি চুরি করা জিনিসে সংসার চালাতে পারি না। এই জীবন আমি চাই না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, এই সব ফেরত দিয়ে এসো। তুমি জানো, তোমার এই কথাটাই আমাকে আবার নতুন মানুষ করে তুললো। আমি সব ফেরত দেব। আমি মানুষ হতে চাই, ঠক নয়। যাও সালাম, আমি তোমার জন্য গর্বিত হতে চাই। এক চোরের স্ত্রী নয়, একজন সৎ মানুষের স্ত্রী হতে চাই। সালামের চোখে জল। সে আবার ব্যাগ ভরে, নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে। একসময় যে পথে এসেছিল আবার সেই পথেই সে ফিরছে, কিন্তু এবার তার কাঁধে এক বোঝা নয়, এক ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত। পৃথিবীর সব থেকে কঠিন যুদ্ধ হচ্ছে নিজের ভিতরের মানুষটার সঙ্গে যুদ্ধ। সেই যুদ্ধে এবার সালাম লড়ছে সত্যের পক্ষে। সকাল তখন শেষের দিকে। গ্রামের চারিদিকে উত্তেজনা, ভয় আর সন্দেহের বাতাস। সবাই দিশেহারা, কারো মুখে খাবার নেই, কারো চোখে ঘুম নেই। তান্ত্রিক ঠাকুর যে তাদের সঙ্গে এমন করবে সেটা ভাবেনি কেউই। ঠিক তখনই মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা মোড়ল মশাইয়ের হোটেলের সামনে একটানা লোক জমা হতে থাকে। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ লাঠি হাতে দাঁড়িয়ে। এই তান্ত্রিক ছিল এক ঠকবাজ, ওকে খুঁজে বের করতেই হবে। আমার দোকানের দলিলও ছিল। কে প্রতারক, কে ছদ্মবেশী? আমার একমাত্র মেয়ে মিলির বিয়ের জন্য সোনা জমা রেখেছিলাম, সব শেষ, সব গেল। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে মাঠের দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসে একজন লোক। মাথা নিচু, হাতে লাল কাপড়ের ব্যাগ, তার মুখে দাড়ি, পায়ে ধুলো, কিন্তু চোখে আজ অদ্ভুত সাহস। সে সালাম। সালাম, তুমি এখানে? হ্যাঁ, আমি এসেছি। আমি নিজে এসেছি। পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি পালাইনি, কারণ আমি তোমাদের ঠকাতে চাইনি। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম কেমন লাগে যখন কেউ তোমার কান্নার দাম না দেয়। তুই সেই তান্ত্রিক? হ্যাঁ, আমি সেই তান্ত্রিক সন্ন্যাসীর ছদ্মবেশে এসেছিলাম। যেদিন মোড়ল মশাই আমাকে সাহায্য না করে টাকা ছুড়ে দিলেন, যেদিন বন্ধুরা মুখ ফিরিয়ে নিল, সেদিন বুঝলাম এই সমাজে গরিবের ইজ্জত কাগজের মতো ফেলে দেওয়া হয়। তবুও তুমি চুরি করেছো, মিথ্যা বলেছো। সততার মুখোশ পরে আমরা যা করেছি, কে দেবে তা ফিরিয়ে? আমি দিচ্ছি, সব ফিরিয়ে দিচ্ছি। এই ব্যাগে যা ছিল সব। আমি শুধু একবার চাই তোমরা যেন বোঝো, গরিব হওয়া অপরাধ নয়। আমি চুরি করেছি, কিন্তু আমি অপরাধী নয়। আমি ছিলাম অবহেলিত। আমরা কেউ তাকে শোনার চেষ্টা করিনি। সে সাহায্য চেয়েছিল, আমরা ফিরিয়ে দিয়েছিলাম। আমরা কি ভুল করেছিলাম? সালাম ব্যাগ খুলে
একে একে ফিরিয়ে দেয় মোড়লের দলিল, কমলার গয়না, রশিদের টাকা, সবকিছু। একসময় গর্জন করা ভিড় শান্ত হয়ে যায়। সবার তখন এক প্রশ্ন, আমরাই কি মানুষটাকে ঠেলে দিয়েছি সেই পথের দিকে? আমি যাব, আমার শাস্তি তোমরা ঠিক করো। আমি যা করেছিলাম তার দায় স্বীকার করি। কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ এগিয়ে আসে। না, সালাম যাবে না। আমরা সবাই অপরাধী। আমরা তাকে সহায়তা না করে ভুল করেছি। আর যদি সে সত্য না বলতো আমরা কিছুই পেতাম না। সালাম, আমি ভুল করেছি। তুমি চাইলে আমার চায়ের দোকানেই কাজ করো, না চাইলে আমরা সবাই মিলে একটা দোকান তোমায় করে দেব। এতদিন পর গ্রামের মানুষ সত্যিকারের ভুল বুঝল এবং তারা নিজেদের ভুল শুধরে সততার পক্ষে দাঁড়ালো। গ্রামের মানুষরা যাকে এতদিন অবহেলা করেছিল, ঠক বলে গালি দিয়েছিল, আজ তারা তাকে ঘিরেই দাঁড়িয়ে। কারণ সালাম আজ কোনো মুখোশ পরেনি। সে আজ তার সত্যিকারের চেহারায় একজন সৎ, সাহসী এবং আত্মসম্মান বোধে ভরপুর মানুষ হিসেবে সকলের সামনে দাঁড়িয়েছে। সালাম, আমি যখন তোমায় ফিরিয়ে দিয়েছিলাম তখন বুঝিনি আমি একটা মানুষকে ভাঙছি। আজ বুঝছি। আমরা সবাই ভুল করেছি ভাই। কেউ শুনিনি, কেউ সাহায্য করেনি, শুধু বিচার করেছি তোমার গরিবী দেখে। সালাম, তুই আমার ছোটবেলার বন্ধু। তুই আজ আমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি ভালোবাসা মানে টাকা নয়, পাশে দাঁড়ানো। আমি কিছু চাই না, আমি শুধু চাই একটা সৎ কাজের সুযোগ। আমি তুচ্ছ, কিন্তু আমার আত্মসম্মান অমূল্য। তুই আমাদের চোখ খুলে দিয়েছিস বাবা, এখন আমরা তোর পাশেই থাকবো। গ্রামের মানুষ একে একে সালামের দিকে হাত বাড়িয়ে দেয়। কেউ চাল দেয়, কেউ কাঠ, কেউ বলে আমরা মিলে একটা দোকান তৈরি করে দেব। এক ঝাঁক বাচ্চা এসে সালামের চারপাশে দাঁড়ায়, তারপর বলে, সালাম কাকা, তুমি সত্যিকারের হিরো। সেই সালাম ফিরেছে, যে আমার গর্ব, যে সত্যি হয়ে ফিরে এসেছে, ছদ্মবেশে নয়। আমি সব ফিরিয়ে দিয়েছি শারমিন। গ্রামের মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। তারা চায় আমি নতুন করে শুরু করি। এই শুরুতেই আমি আছি। এখন আমরা শুধু আর খাবার কেনাবো না, মানুষকেও খাবার দিব। দিন যায়, সালামের দোকান তৈরি হয়, সততার চায়ের দোকান। মোড়ল মশাই নিজে চায়ের পাতার সাপ্লাই দেন। সাইফুল দোকানের সাইনবোর্ড তৈরি করে দেয়। গ্রামের লোকেরা দিনরাত সাহায্য করে। সেই দোকানে বসে আজ সালাম আর শারমিন দুজন একসাথে। এই চায়ের স্বাদই আলাদা। এখানে শুধু দুধ চা নয়, এখানে আছে এক জীবনের স্বাদ। আমি চা বানাই না ভাই, আমি আমার অতীত ভুলে মানুষ বানাই। এইভাবে একদিন যে মানুষটা সমাজের মুখ ফিরিয়ে নেওয়ার শিকার হয়েছিল, আজ সেই মানুষটাই সমাজকে তার ভুল শিখিয়ে দিয়েছে। তাকে কেউ দান দেয়নি, কিন্তু সে সবার চোখ খুলে দিয়েছে। আর এই চায়ের দোকান এখন শুধু এক দোকান নয়, এটা একটা শিক্ষার কেন্দ্র, যেখানে শেখানো হয় সততা হারিয়ে গেলেও ফিরে আসতে পারে। এই নামটা এখন শুধু দোকানের নয়, এক প্রতীকের। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে সেই চায়ের স্বাদ নিতে নয়, সালাম নামের একজন সাধারণ মানুষের সত্য সম্মান কিভাবে সমাজ বদলাতে পারে তা দেখতে। আপনি সালাম কাকা তো? আপনার গল্প শুনে আমি শহর থেকে এখানে চলে এসেছি। আমি চাকরি করতাম এক কারখানায়, কিন্তু সেখানে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে আমায় বের করে দিয়েছে। সত্য বলার খেসারত প্রথমে কষ্ট দেয় ভাই, পরে গর্ব দেয়। তুমি ঠিক কাজ করেছো। আমি কাজ চাই, টাকা না থাকলেও চলবে, শুধু সৎ জায়গায় কিছু শেখার সুযোগ চাই। তোমার চাকরি আজ থেকেই। চায়ের দোকানে শুধু চা নয়, শিক্ষা মেশাতে হবে, তোমার দায়িত্ব। এভাবেই একে একে সালামের দোকান এক নতুন রূপ নিতে থাকে। গ্রামের এক কোণে খোলা হয় একটা সততা পাঠশালা, যেখানে বাচ্চাদের শেখানো হয় সততা, সাহস আর সহানুভূতির গল্প। তোমরা জানো সালাম কাকু কি করেছিলেন? সে একটা ভুল করেছিল, কিন্তু সে ভুল মানার সাহস দেখিয়েছিল। এটাই মানুষ হওয়া। আমরাও কি ওনার মতো হতে পারি?
তোমরা যদি সত্যি কথা বলো, অন্যায় দেখলে প্রতিবাদ করো, কারোর ওপর অন্যায় না করো, তোমরাই হবে আমার চেয়ে ভালো সালাম। পাশের গ্রাম থেকে মানুষ এসে চায়ের দোকানে কেবল চা খায় না, তারা গল্প শোনে। একজন চোর কিভাবে সত্যিকারের সৎ মানুষ হয়ে উঠেছে সেই গল্প। আগে আমি শুধু ব্যবসা বুঝতাম, এখন বুঝি সমাজ গঠনের দায়িত্ব আমাদের। এবার আমি হোটেলে গরিব ছেলে মেয়েদের জন্য একটা ফ্রি দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করব, সালামের অনুপ্রেরণায়। সালামের সততা শুধু তাকে নতুন জীবন দেয়নি, একটা পুরো সমাজকে বদলাতে শুরু করেছে। সততা সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে। আমি শুধু দেখিয়েছি সত্য লুকিয়ে রাখা যায়, কিন্তু হারিয়ে ফেলা যায় না। একদিন যাকে কেউ মূল্য দেয়নি, এখন তার কথায় সমাজ বদলে যাচ্ছে। একটা তুচ্ছ চায়ের দোকান আজ যেন এক আলোকবর্তিকা, যেখানে সাহস জন্মায়, চোখ খোলে, মন নরম হয়। সততার চায়ের দোকান এখন কেবল একটি গ্রামের গর্ব নয়, পত্রিকায় খবর হয়, রেডিওতে আলোচনা হয়, এমনকি দূরদর্শনেও আসে রিপোর্টার। সালাম এখন পরিচিত নাম, অথচ সে পাল্টায়নি। আজও সে আগের মতোই সরল, পরিশ্রমী এবং মাথা নিচু না করা একজন মানুষ। সালাম বাবু, আপনি একজন চোর হয়েও ফেরত এসে সততার পথ ধরেছেন। আপনি এখন পুরো দেশের অনুপ্রেরণা। আমি কখনোই চোর ছিলাম না, শুধু একদিন ভুল পথে পা বাড়িয়েছিলাম। ভুল মানুষ করে, কিন্তু সেই ভুল স্বীকার করা সাহসী মানুষকে বড় করে। এই সংবাদ ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। একদিন জেলা প্রশাসকের দপ্তর থেকে আসে একটি চিঠি। সালামকে জেলার সততার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্মান জানানো হবে। সালাম, তুমি দেখো, তোমাকে জেলা সদর থেকে ডেকেছে, সম্মান দেবে তোমায়। আমি কি সত্যি এটার প্রাপ্য? আমি তো একদিন অন্যায় করেছিলাম। তোমার সেই ভুল মানাই তোমার আসল শক্তি। তুমি এখন সেই আলো যে অন্যকে পথ দেখায়। আমরা আজ সম্মান জানাচ্ছি এক সাধারণ মানুষকে, যিনি অন্যায়ের মধ্যেও সততার পথ বেছে নিয়েছেন, যার একটা কাজ গোটা সমাজকে পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছে। সালাম, আপনি আমাদের গর্ব। এই দিনেই আর একটা ঘটনা ঘটে। এক শিল্পপতি, যিনি মঞ্চের অতিথি ছিলেন, তিনি সালামকে ডেকে বলেন, সালাম বাবু, আমি চাই আমাদের শহরে একটা নতুন প্রকল্পে কাজ করুন। একটি এনজিও করছি, যেখানে আমরা সমাজ থেকে অবহেলিতদের নিয়ে কাজ করব। আপনার নেতৃত্ব চাই। আমি তো একজন চা বিক্রেতা, কিভাবে আমি এই দায়িত্ব নিতে পারি? কারণ আপনি এমন একজন যিনি চায়ের কাপ থেকে বিশ্বাসের আলো ছড়াতে পারেন। এই দায়িত্ব একটা বড় সুযোগ, অনেক জীবন ছুঁতে পারবে তুমি। তবে আবার সেই সমাজে ফিরতে হবে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি কি প্রস্তুত? তুমি যদি আগের মতো না ভয় পাও, তবে এবার ভয়কে ভয় দেখাতে পারবে। এভাবেই সালামের জীবনে আসে এক নতুন অধ্যায়। সে শুধু নিজের নয়, সমাজের দায়িত্ব কাঁধে নেয়। একটা গরিব, অবহেলিত, অপমানিত মানুষ এবার এক নেতা, এক নির্মাতা। সালাম এখন শহরের আলোয় বড় মানুষ নন, তিনি মানুষের ভেতরে জ্বালানো এক মোমবাতি, যে নিজে গলে গিয়ে অন্যকে আলোকিত করে। আর সেই আলো চিরকাল থাকবে, একটি গল্পের মতো, একটি সত্যের মতো, একটি সালামের মতো।